সত্যি কি তুই তোর বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিস? ইন্সপেক্টর বোসের এমনতর প্রশ্নে রাতুল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চুপচাপ। এই দৃষ্টিতে অনেক কিছু লুকিয়ে আছে, সেটা বুঝতে কোথাও অসুবিধে হলো না বোসের। আবার তিনি বললেন, সব সত্যিটা আমাদের বল, তোর সাজা এতে কম হলেও হতে পারে। চুপচাপ থাকলে কিছুই হবে না। পাশ থেকে পাণ্ডে বললেন, খুব ঢ্যামনা মাল স্যার, এত মার খাওয়ার পরেও মুখ খুলছে না। আমি শিওর স্যার, এই ছেলেটাই ওর বোনকে রেপ করেছে। আজকালকার ছেলেগুলো ফোন দেখে দেখে এইসব শিখছে। কাম চড়ে গেলে না, মা বোন কিছুই ঠিক থাকে না। কতই বা বয়স হবে বলুন তো স্যার? এই ছোকরার বড় জোর 17। বোনটাকে মারার পর বাপ মাকেও মেরে ফেললো। পুরো ঠান্ডা মাথায় খুন স্যার। পাণ্ডের কথা শুনে বোস একটু বিরক্ত হয়েই বলল, আপনি একটু থামুন। কোনো কথায় রাতুলের কানে গেল না। জেলের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকলো। চোখে ভেসে উঠল তার 12 বছরের বোনের মুখখানি। কি সুন্দর হাসি, কি সরলতা। রাতুল কারখানা থেকে বাড়ি এলে পরম যত্নে তাকে খেতে দিত। রাতুল জমানো পয়সা থেকে মাথার ক্লিপ আর টিপ পাতা আনলে কতই না খুশি হতো মেয়েটা। এই হাসিটুকুর জন্য রাতুল জীবনও দিতে রাজি ছিল। ঘুমোতে ঘুমোতে কতবার বোনের ফ্রক হাঁটুর উপরে উঠে যেত। রাতুল নামিয়ে তার গায়ে চাদরটা জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিত। বয়সের তুলনায় বোন শরীরের দিক দিয়ে একটু বেশিই পরিণত, তাই রাতুল অনেক সাবধানে রাখত তার বোনকে। বিশেষ করে এই বস্তিতে আসার পর থেকেই রাতুলের সবসময় কেমন যেন একটা ভয় করত। কিরে, কথা কানে যাচ্ছে না? ইন্সপেক্টর বোসের কথায় রাহুলের সম্বিত ফিরল। এবার ইন্সপেক্টর বোস খাবারটা তার সামনে নামিয়ে বললেন, এখানে আসার পর কিছুই তো খাসনি, নে খেয়ে নে এবার। থালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাতুল। পাণ্ডে বলল, এই খাবার মুখে রুচবে নাকি মাংস আনবো সাথে মদ? বোস এবার ধমক দিয়ে পাণ্ডেকে ওখান থেকে যেতে বললেন। পাণ্ডে যাওয়ার পর রাতুল খেতে শুরু করলো। তার হাতে এখনো তাজা রক্তের দাগ, কিন্তু পেট যে কোনো কথা শোনে না। বোস আবারও বললেন, সব সত্যিটা যদি তুই না বলিস তাহলে তোকে বাঁচাবো কি করে? তোর বয়সী বা কত হবে বল? তোর বয়সী আমার একটা ছেলে ছিল জানিস, 2 দিনের জ্বরে মারা গেছে, বাঁচাতে পারিনি। তুই অন্তত সত্যিটা বল, যাতে তোকে বাঁচাতে পারি। এই কথায় রাতুল বোসের দিকে তাকিয়ে বলল, কেন, আর কোনো সন্তান নেই আপনার? না থাকলে বউকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসুন, সেক্স টেক্স করুন, আবার বাচ্চা চলে আসবে। নাকি বউ এখন দেয় না? কথাটা বলেই খিক খিক করে হেসে উঠল রাতুল। বোসের মাথাটা গরম হয়ে গেল। সামনে পড়ে থাকা লাঠিটা নিয়ে রাতুলকে অনবরত মারতে থাকলো। রাহুলের মুখ দিয়ে একটা আওয়াজও বেরোলো না। রাগে লাঠিটা ফেলে চলে গেল। রাতুল শুধু বিড়বিড় করে বলতে লাগলো, বাপ এসেছে আমাকে, আমাকে বাঁচাতে এসেছে শালা। পুরো দুনিয়াটাই। সবে মাত্র ঘুমটা এসেছে চোখে। স্বপ্নের মধ্যে রাতুল দেখল তার বোন হাত দুটো বাড়িয়ে তাকে ডাকছে। কাছে যেতেই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্ত রাতুলের সারা গায়ে। রক্তের মধ্যে স্লিপ খেয়ে যাচ্ছে ও, কিছুতেই ছুটে বোনের কাছে যেতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে সে। ঘুমটা ভেঙে গেল রাতুলের। বাকি রাতে আর ঘুম আসেনি। আদালত থেকে আরও 2 দিন সময় পাওয়া গেল। এই 2 দিনে রাতুলের মুখ থেকে সত্যিটা যে করেই হোক বের করতেই হবে। সিগারেটটা ফেলে বোস কারখানায় ঢুকল, যেখানে রাতুল কাজ করত। কারখানার মালিকের সঙ্গে কথা হবার পর জানতে পারল রাতুল ছেলেটা খুব ভালো, কোনোদিন কোনো খারাপ কাজ সে করেনি। তাহলে কেন রাতুল চুপ করে আছে? একই সাথে আরও অনেক কথা জানতে পারলেন তিনি। যেভাবেই হোক রাতুলকে মুখ খোলাতেই হবে। ছেলের ছবির সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর বোস অনেকক্ষণ ভাবলেন। মনটা ভীষণ চঞ্চল হয়ে আছে তার। বারবার
রাতুলের কথা মনে আসছে। যেভাবেই হোক সত্যিটা জানতে হবে। কিন্তু খুনগুলো তো রাতুলই করেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা খুঁজে বের করতেই হবে। দরজা খোলার আওয়াজ পেতেই ঘুমটা ভেঙে গেল রাতুলের। বোস মাথা ঠান্ডা করে মানসিক প্রস্তুতি নিয়ে আবার রাতুলের সামনে এসেছেন। হাতে একটা ব্যাগ নিয়ে এলেন। ব্যাগ থেকে রাতুলের বোনের একটা ছবি বের করে রাতুলের সামনে রাখলেন। রাতুল ছবিটা পেয়েই বুকে জড়িয়ে নিল। তারপর বোনের মৃত্যুর সময় পরনে যে ফ্রকটা ছিল সেটা নামাতেই রক্তের দাগ দেখে হাউ হাউ করে কেঁদে উঠল রাতুল। রাতুল বলা শুরু করলো, বহুবার বাপের থেকে বোনকে বাঁচাতে পেরেছি, শেষবার আর পারলাম না স্যার। বোস অবাক হয়ে বললেন, তোর বাবা তোর বোনকে রেপ করেছে? রাতুল কান্না থামিয়ে বোসের দিকে তাকিয়ে রেগে বলল, ওই শয়তানটা আমার বাপ নয় স্যার, আমার মায়ের দ্বিতীয় স্বামী। কিছুক্ষণ থেমে একটু দম নিয়ে রাতুল বলল, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, বছর 2 আগে মারা গেছেন। কোনো রকমে মাধ্যমিক দিয়েই আমি কারখানায় কাজ শুরু করলাম। বাবার ইচ্ছে ছিল আমাকে পড়ানোর, কিন্তু তা আর হলো কই। জানেন স্যার, আমি মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছিলাম। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। কোনো রকমে সংসারের হাল ধরেছিলাম, কিন্তু আমার মায়ের লোভ যেন দিন দিন বাড়তেই থাকলো। টাকার লোভে ওই ঢ্যামনাটাকে বিয়ে করলো। প্রথমে আমি আমার বোনকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলাম, তারপর আমাদের ভুলিয়ে ওই বস্তিতে নিয়ে যাওয়া হলো। এই অবধি বলে রাতুল চিৎকার করে কাঁদতে লাগলো। কত রাগ আর কত কষ্ট জমা হয়ে আছে তার ভেতরে। তাহলে তোর বোনকে তোর সৎ বাবা রেপ করেছে? রাতুল রেগে গিয়ে বলল, ওটা আমার বাবা নয়। বোস এবার কিছুক্ষণ থেমে বললেন, তাহলে তোর মায়ের আর তোর মায়ের স্বামীর খুনটা সেটা কে করেছে? রাতুল কথা থামিয়ে বলল, আমিই করেছি। ওই পিশাচটা আমাদের কেউ না। আমরা যখন বাড়িতে কেউ থাকতাম না, ওই পিশাচটা সেই সুযোগে আমার বোনটাকে ছিঁড়ে খেলো। কত কষ্ট হয়েছিল বলুন তো আমার বোনটার। বাড়ি ফিরে এসে দেখি বোনটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে ফ্রক। আর আমার মা চুপ করেছিলেন, লোক লজ্জার ভয়ে ডাক্তারের কাছে যাননি পর্যন্ত। যদি সেদিন ডাক্তারের কাছে যেতেন তাহলে হয়তো বোনটা আমার বেঁচে যেত। চোখের সামনে বোনটা ছটফট করতে করতে মারা গেল। কি করে আমি মাথা ঠিক রাখি স্যার? ধারালো ছুরিটা নিয়ে পাশের ঘরে গেলাম। তখন ওই পিশাচটা বসে বসে মদ গিলছিল। মুখটা চেপে ধরে গলায় আমি দিলাম ছুরিটা চালিয়ে। তারপর ছটফট করতে করতে যখন মরে গেল তখন মায়ের কাছে এসে গেলাম। দেখি বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো অনুশোচনা হচ্ছিল, এইসব মানুষদের না বেঁচে থেকে কোনো লাভ নেই, বেঁচে থাকাই দরকার নেই ওদের, তাই মাকেও মেরে ফেললাম। এরপর চার্জশিট রেডি। রাতুল আপাতত হোমে থাকবে, পড়াশোনাটা ও যাতে চালাতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আগেরতে অনেকটা স্বাভাবিক হয়েছে রাতুল। গাছে জল দিতে দিতে ইন্সপেক্টর বোসকে দেখে ছুটে এলো সে। মাথা নামিয়ে বলল, স্যার, আমার খাতাগুলো শেষ হয়ে গেছে। বোস তখন হাসি মুখে একটা ব্যাগ যাতে কিনা ভর্তি খাতা রাহুলের হাতে তুলে দিলেন। পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শ অনেকটা চেনা রাতুলের কাছে, ঠিক যেন তার বাবার মতো। এতক্ষণ শোনালাম গল্প ঘাতক, কলমে মৌসুমী হাজরা, কণ্ঠে আমি অপর্ণা।